রহিম আমরা আজকে করব চ্যাপ্টার 4 এর ম্যাথ। ফার্স্ট ম্যাথ লিখেন একটু কষ্ট করে সবাই। চ্যাপ্টার 4 তো শেষ করি নাই, হ্যাঁ এখন ফার্স্ট পেপার। আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্যারালি রান করবো আর কি। ম্যাথ নাম্বার 1, হ্যাঁ পিডিএফ। তো পিডিএফ ওই যে ওই একটা লিঙ্ক দিছি না, ওই একটা লিঙ্কে সবসময় আপডেট হতে থাকবে রিয়েল টাইমে ক্লাস নেওয়ার পরে। ওকে ঠিক আছে, ওকে ডান ডান অবশ্যই। হরাইজন্টাল কেন কাউকে নিয়ে আয়। হরাইজন্টাল shove of at least কারা না আসলে হয়। আচ্ছা, at least 200 newtons is required. A horizontal shove of at least 200 newton is required to start moving a 800 newton object initially at rest on a horizontal floor. 800 newton, yes. A horizontal shove of at least 200 newton is required to start moving a 800 newton object initially at rest on a horizontal floor. The coefficient of static friction is what? একটু ট্রাই করে দেখো। এটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট সিম্পল ম্যাথ অফ নিউটনিয়ান মেকানিক্স, স্পেশালি ফ্রিকশনের ম্যাথগুলো ফ্রিকুয়েন্টলি এমসিকিউ এবং সিকিউতে আসতে দেখা যায়। গত বছর মনে হয় না ফ্রিকশন থেকে কিছু দিছে ঢাকা বোর্ডে। ভালোই তো লাগছে আমার, মোটামুটি ইজি ছিল। হ্যাঁ, দুই একটা এমসিকিউ ওয়াজ কনফিউজিং, 3টা এমসিকিউ স্পেশালি ওই 3টা এমসিকিউ আমার জিজ্ঞেস করছে, আমি তো সলভ দিছিলাম একটা। ওই 3টাই কনফিউজিং। এবার এগুলো ভুল না হওয়াটা অস্বাভাবিক না, কারণ একটু চিন্তা করতে হবে আর কি। ওটা ডিটেইলস সলভটা আমি একদিন লিখে দিব না, ট্রাই করো, করে দিব। আচ্ছা করে দেই। গরম লাগছে? এই প্রার্থনা আমার এসির মিস্ত্রি। ওকে শিওর। আচ্ছা, সো বেসিক্যালি দেখো কোয়েশ্চেনে কি বলছে। আমি সবসময় বলছি ফ্রিকশনের ম্যাথ বা যে কোনো ফিজিক্স ফার্স্ট পেপারের ম্যাথ করার জন্য আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিগার ড্র করব। ফিগার ড্র ছাড়া আমরা আগাবো না। আমার কাছে বলছে আমাদের কাছে একটা হরাইজন্টাল সারফেস আছে, এই হরাইজন্টাল সারফেসের উপরে আমাদের কাছে একটা অবজেক্টকে রেখে দেওয়া হয়েছে, তাই না? যখন আমরা বলতেছি হরাইজন্টাল শভ বলতে কি বুঝি? ধাক্কা। শভ, someone is shoving something up someone's something, তো সব হচ্ছে গিয়ে ধাক্কা। এখন আমরা ধরে নিচ্ছি এই অবজেক্টটাকে আমার যদি হচ্ছে গিয়ে মোশনে নিতে হয়, যেটা অ্যাট রেস্ট ছিল ইনিশিয়ালি, মোশনে নিতে হয়, তাহলে আমার কাছে এটাকে অ্যাটলিস্ট 200 নিউটন ফোর্স দিতে হবে। আর অবজেক্টটার ওয়েট কত? 800 নিউটন। অবজেক্টের ওয়েট 800 নিউটন মানে হচ্ছে এই অবজেক্টটা তার নিচের সারফেসের উপর 800 নিউটনের একটা প্রেসার দিচ্ছে, মানে 800 নিউটন অ্যামাউন্ট অফ প্রেসার দিচ্ছে, ইকুইভ্যালেন্ট প্রেসার, এবং সে সারফেসের কাছ থেকেও একটা 800 নিউটনের প্রেসার ব্যাক পাইতেছে। বলা যায়? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আমরা কি তাহলে ডেফিনেটলি বলতে পারি দ্য ভার্টিক্যাল রিয়াকশন অন দিস অবজেক্ট আর ইজ 800 নিউটন? এখন দেখো আমরা কি বলছি, কোয়েশ্চেনটা একটু আরেকবার ব্যাক করি। বলছি a horizontal shove of at least 200 newton আমি দেখি নাই, মানে সিকিউ পার্ট দেখা হয় নাই, আমি গিয়ে দেখে বলবো না। আচ্ছা, এখন এখানে দেখো এই যে অ্যাটলিস্ট 200 নিউটন ফোর্স দিলে ইট উইল স্টার্ট মুভিং, কিন্তু কোথাও কি বলছে মোশনে থাকবে? স্টার্ট মুভিং থাকা মানে হচ্ছে কি আমি স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালুতে আছি।
আর স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ভ্যালুতে আসি মানে আমি বলতে পারি আমার এফএস উইল বি ইকুয়ালস টু 200 নিউটন অ্যাজ ওয়েল। তুমি যা ফোর্স দিবা এই পুরাটাকে সে ফুল ফ্রিকশন দিয়ে রেজিস্ট করে ফেলছে। তোমার কাছে এফএস দেওয়া আছে, তোমার কাছে আর দেওয়া আছে, কোয়েশ্চেন করছে মিউ এস কত। আমরা ইকুয়েশন জানি এফএস ইজ ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর জানি। তো এখান থেকে আমরা মিউ এস ইজ ইকুয়ালস টু বলতে পারি এফএস বাই আর বা 200 ডিভাইডেড বাই 800 বা 1/4 বা 0.25 বলা যায়। দিস ইজ হোয়াট ইউ ক্যান কল অ্যান এমসিকিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। ঠিক আছে, এটা সিকিউ স্ট্যান্ডার্ড কখনই হওয়ার কথা না, এটা একটা এমসিকিউ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আমি এই ট্যাগটা পাশে লিখে দিই, এটা আসলে এমসিকিউ স্ট্যান্ডার্ড। ওকে ডান, পরের ম্যাথে যাই তাহলে আমরা। নাম্বার 2, দেখো যেই ম্যাথগুলো আমরা আসলে ফেস করব, অল দ্য ম্যাথস উই নো দ্য ফর্মুলাজ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তুমি ফর্মুলা দিয়ে চেঞ্জ করে কোনো ম্যাথ সলভ করতে পারবা না ফাইনালি, মানে ধরো মানে প্র্যাকটিস করতে বসো আর পরীক্ষায় বসো, অল ইউ নিড টু ডু ইজ ড্র দ্য পিকচার, ড্র দ্য ডায়াগ্রাম, ভিজুয়ালাইজ করো ঘটনা কি ঘটতেছে, তখন দেখবা যে তুমি অটোমেটিক্যালি এক্সামে ডায়াগ্রাম আঁকার দরকার নাই। এক্সামে আসলে ধরো আপাতত এই এক্সামেও আঁকা দরকার নেই, বাট যখন বোর্ড এক্সাম দিবা ট্রাই করে ওখানে আঁকার জন্য, কারণ ওই ডায়াগ্রাম আঁকলে তোমার অনেক কথা বাংলায় বা ওই যে এসে টাইপ লিখতে হয় না। ঠিক আছে, সো এনিওয়েজ আমি সামনে উইক থেকে ইনশাল্লাহ ধরো ছোটখাটো কোয়েশ্চেন দেওয়া শুরু করব তোমাদেরকে, এবং কোয়েশ্চেন আমি রুবেল ভাইয়ের কাছে দিব না, আমি তোমাদের কাছে দিয়ে দিব। তোমরা নিজেরা বাসায় নিজের টাইম মতো করে পরীক্ষা দিয়ে আমাকে দিয়ে যাবা, বি ফেয়ার অ্যাবাউট ইট। ঠিক আছে, কারণ তুমি যদি ফেয়ারলি পরীক্ষা না দাও আমি আসলে তোমরা জাজ করতে পারবো না যে কোন জায়গায় আমার টুইক করতে হবে। তাই তোমরা যথেষ্ট বড় হইতো, এই জায়গায় আমি আই হোপ যে তোমরা একটা রিস্ট্রেইন রাখতে পারবা। ঠিক আছে, নিজেরা পরীক্ষা দিও, পরীক্ষা দিয়ে আমাকে খাতাগুলো দিবা। এটা নেক্সট উইকে আমি ধরো আজকে ক্লাসে যা করাচ্ছি কালকে ক্লাসে যা করাবো, এই দুইটার উপর এক্সাম আমি নেক্সট ক্লাসে নিব, মানে নেক্সট ক্লাসে দিয়ে দিব। তোমরা এক্সাম দিয়ে আমাকে যত তাড়াতাড়ি খাতা দিবা আমি তত তাড়াতাড়ি তোমাকে দেখে ইভালুয়েশন করে দিতে পারবো। এইটা যদি করতে থাকি তাহলে হচ্ছে কি, এই যে এক্সামের আগে যে একটা ভয় থাকে, ওই টাইম মেনটেন করা থেকে শুরু করে ডায়াগ্রাম আঁকতে পারতেছি না, ডেফিনেশন ঠিক মতো লিখতে পারতেছি না, বা বি এর অ্যান্সারের প্র্যাকটিসই হয় না, এবং অনেক সময় দেখা যায় যে বি এমন টাইপের কোয়েশ্চেন দেয় যেটা আসলে কোনো গাইডেও দেয় নাই, কোনো কোথাও দেওয়া নাই, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। সো মানে তোমার থিঙ্কিং এর একটা প্র্যাকটিস আসলে দরকার। অ্যান্ড ব্রেন ইজ লাইক অ্যানাদার মাসল, ইফ ইউ ডোন্ট স্ট্রেচ ইট, এটা আসলে তোমাকে রাইট টাইমে রাইট আউটপুট দিবে না। এনিওয়েজ, নাম্বার 2 কোয়েশ্চেন বলা হচ্ছে, ইফ অ্যান object of 10 kilograms is free falling with an air resistance of, আচ্ছা এখানে একটা ভুল করছি আমি, এই কোয়েশ্চেন লিখতে একটা ভুল করছি, কি বলতো? চারটা আমি বলছি, ইফ অ্যান অবজেক্ট অফ 10 কিলোগ্রাম ইজ ফ্রি ফলিং উইথ এয়ার রেজিস্ট্যান্স, যদি ফ্রি ফল করে তার তো এয়ার রেজিস্ট্যান্স থাকার কথা না, সো আসলে ফলিং হবে, মাই ব্যাড। ফলিং উইথ অ্যান এয়ার রেজিস্ট্যান্স অফ 78 নিউটন, what will be its acceleration? তো এটা আমি একটু সলভ করে দিই, তারপরে কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে ম্যাথ করতে দিব, সমস্যা নাই। তো এই মনে করো আমার কাছে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টের ম্যাস আমরা বলেছি কতটুকু, 10 কিলোগ্রাম। এই অবজেক্টটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফলিং, কেন ফলিং? বিকজ ইট হ্যাজ আ ওয়েট, রাইট? ওয়েট ডব্লিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি 98 নিউটন। কারো কোনো কনফিউশন আছে? 9.8 ইন্টু 10, 98 নিউটন। আমরা বলছি এই অবজেক্টের উপর এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে কত নিউটনের? 78 নিউটন। সো আমরা যদি জিজ্ঞেস করি সামেশন অফ এফ অফ ওয়াই কত হবে তার উপর, আমরা বলতে পারি ডব্লিউ মাইনাস এফ, এফটাকে বলতেছি আমরা এয়ার রেজিস্ট্যান্স। ঠিক আছে, কনসিডারিং ডাউনওয়ার্ড ডব্লিউ হচ্ছে পজিটিভ ডিরেকশন, আপওয়ার্ড এফ হচ্ছে আমাদের জন্য নেগেটিভ ডিরেকশন, এই ডিরেকশনটাও যে পজিটিভ এটা আমরা এখানে মেনশন করে দিলাম। ওকে আচ্ছা, তো ডব্লিউ কত? 98, এফ কত? 78, 98 minus 78 equals to what? 20, আর সামেশন অফ এফ অফ ওয়াই এর জন্য অবজেক্টের এম ইন্টু এ ওয়াই আসবে,
সো এ ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এই টাইপের এমসিকিউ গুলো করতে ইউ ক্যান টেক হাইয়েস্ট 40 সেকেন্ডস। এগুলা 40 সেকেন্ডস অ্যান্ড আন্ডার। দেখো, এই ক্যালকুলেশনটা করতে আমার কোনো ক্যালকুলেটর লাগছে? আগের ক্যালকুলেশনটা করতে কোনো ক্যালকুলেটর লাগছে আমার? তো ইউ আন্ডারস্ট্যান্ড যে এগুলা আসলে ইউনিভার্সিটি এমসিকিউর জন্য খুবই হট টপিক টাইপের এমসিকিউ হতে পারে, যেখানে ক্যালকুলেটর দিবে না এবং তোমাকে জাস্ট রাইট দেয়ার এন্ড দেয়ার ক্যালকুলেশন করে বাড়ি করতে হবে। এবং দেখো, মানে 200 800 দুইটা ভ্যালু দেওয়া আছে। এইখানে তোমার দেওয়া আছে 78 10 কেজি। 10 কেজি মানে 98, 78 98 মাইনাস করে 20, 20 তে 10 দিয়ে ডিভাইড করলে 2। মানে ডু ইউ সি? এইভাবে যদি তুমি ক্যালকুলেশন গুলো করে অভ্যস্ত হইতে পারো, অ্যাডমিশন টেস্ট শুড বি আ পিস অফ কেক। এবং এইচএসসি পরীক্ষাও, ওখানেও দেখবা এই যে তোমাদের যে টেস্টটা নিল, এখানে বেশ কিছু এমসিকিউ আসলে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ছিল। আমার ভালো লাগছে কোয়েশ্চেনটা, মানে নট টু ডিফিকাল্ট, একটু প্যাচের। যেমন ওই যে ওয়েভের যে এমসিকিউটা ছিল, ওয়েভের এমসিকিউটা অনেকে 1:3, অনেকে 2:3 অ্যান্সার করবে, বাট অ্যাকচুয়ালি তুমি যদি ক্যালকুলেশন করো দেখবা 2:1 অ্যান্সার আসে। তো 2:1 অপশন নাই, বাট 1:2 ও তোমার কাছে অপশন আসছে। সো 1:2 হচ্ছে কি তোমার একজন অ্যান্সার, বিকজ দ্যাটস দ্য নেক্সট বেস্ট অ্যান্সার। মিলে নাই? আচ্ছা, সমস্যা নাই, দেখাই দিব। আই অলসো মাইট বি রং, দেখি পরীক্ষার রেজাল্ট দেখ, তারপর কি হয়। বাট আমার কাছে মনে হয় এটার অ্যান্সার 1:2 2:1 এটা কিছু একটা হবে আর কি। ওই যে ওয়েভের একটা লাস্ট কোয়েশ্চেন যেটা দেওয়া ছিল। আচ্ছা যাই হোক, আসো কোয়েশ্চেন নাম্বার 3। আ কার অফ 500 ওয়ালাইকুম আসসালাম 500 কিলোগ্রাম is moving with 60 kilometers per hour. It has been stopped 50 meters further away from when the brake were applied. If the friction force is 100 Newton, then what is the brake force? What is the brake force? এটা একটু নিজেরা ট্রাই করো কষ্ট করে। আসছিল এক্সামে? ওকে, আমি নিয়ে যে কোয়েশ্চেনটা
ওকে, ডান, ঠিক আছে। So now I have two questions to solve. তোদের একটা আর ওর একটা। নাইস। ইনশাল্লাহ এই উইকের মধ্যে দুইটা সলভ করে দিব না, বিফোর নেক্সট ফ্রাইডে। আচ্ছা, রেজাল্ট কবে দিবে? আরে তাহলে 10 তারিখ দেরি আছে, আজকে 3 তারিখ। হ্যাঁ, আমি তো জুন 3 ডেট দিছি এটার। ও ও না, July 4 দেওয়া আছে। আর এখানে নেক্সট বৃহস্পতিবার দেওয়া, ঠিক আছে, দেখি বৃহস্পতিবার আগে দেওয়া ট্রাই করবো। কে সেকেন্ডে শুরু? তোমাদের কলেজ বন্ধ দিবে না পরীক্ষার পরে? 23 তারিখে পরীক্ষা শেষ? এতদিন পর্যন্ত কি পরীক্ষা? আচ্ছা, যা ইচ্ছা তা থাকো। জাফর সাদিক শুনলে লাভ দিবে যে ওর সাবজেক্ট ভুলে গেছে তো। আমি তো 27 ব্যাচের কাউরেই পাইতেছি না, কোত্থেকে গ্র্যাব করব? আমাকে তুই আমাকে তুই আমাকে একটু এগিয়ে কর। শোন শোন, তুই আমাকে একজন ইনভেস্টর খুঁজে দে। আচ্ছা আসো, এরকম করে করে দে, করে দে, করে দে, করে দে, কথা বল না বলে অঙ্ক করে আগাই। হ্যাঁ, কার সাথে করবো? এভরিওয়ান ইজ বিজি উইথ সামওয়ান। সাদাবে নক দিলাম, কোনো রিপ্লাই নাই। ঠিক আছে, ওদের আর কারে বলবো বলো? শ্যাডোর সাথে তো কোলাপ করার ট্রাই করতেছি, কিন্তু ওদের উত্তরার ব্যাপারটা কি? কে? ব্যাপারটা হচ্ছে বাকি সবার কাছ থেকে রেফার্ড হয়। কোন স্যারকে তো আমি চিনি না, হবে তুমি চিনো? দেন একটু ইন্ট্রোডিউস করায় দাও। আচ্ছা, ঠিক আছে, দেখি স্যার সাথে কথা বলবো না একদিন। চলো আপাতত এটা শুরু করি। আর কার অফ 500 কিলোগ্রাম ইজ মুভিং উইথ সামথিং সামথিং 60 কিলোমিটার পার আওয়ারকে আমাদের আগে কি করতে হবে? মিটার পার সেকেন্ড নিতে হবে, রাইট? আচ্ছা, মিটার পার সেকেন্ডে না নিলে সমস্যা কি তোমার? দেখো এখানে হচ্ছে কি, যেহেতু ওই যে মিটার 50 মিটার, দ্যাটস ইন মিটার, তো কিলোমিটার নিয়ে কাজ করাটা আসলে ডিফিকাল্ট। তো ফার্স্ট অফ অল আমি বলতে পারি ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু হচ্ছে কত? 60 × 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড। একটু বলো তো কত? ফ্র্যাকশনটা বলো। 50/3। 50/3 মিটার পার সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি কত হবে? 0 মিটার পার সেকেন্ড, বিকজ আমরা তাকে ব্রেক করে থামাবো, রাইট? ইন দ্য মিন টাইম কতটুকু ডিস্টেন্স ক্রস করতেছে ভদ্রলোক? 50 মিটার ডিস্টেন্স ক্রস করতেছে। দ্যাটস ওয়াই ফ্র্যাকশনে 50/3, 50, উই হ্যাভ সামথিং দেয়ার টু ওয়ার্ক উইথ। ঠিক আছে, এখন দ্যাট মিনস আমি এক্সেলারেশন ফিগার আউট করতে পারবো বা ডিসেলারেশন ফিগার আউট করতে পারবো। তো ডিসেলারেশন ফিগার আউট করার জন্য দেখো আমার কাছে কি কি সেট অফ ডেটা আছে। ইউ আছে, ভি আছে, অ্যান্ড এস আছে। উই শুড গো ফর দেন ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। ঠিক আছে, এখন অনেকেই তোমরা এখানে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া বুঝতেছি যে ডিসেলারেশন হবে, মাইনাস দিলে সমস্যা কি? কোনো সমস্যা নাই,
তুমি মাইনাস দিতে পারো। ইটস অল অ্যাবাউট দ্য সাইন কনভেনশন। আমার হচ্ছে কি ওই যে আমি পজিটিভ সাইন কনভেনশন ধরে কাজ করে অভ্যস্ত, দ্যাটস মাই কমফোর্ট জোন। এক্সেলারেশন নেগেটিভ আসলে বুঝবো যে ডিসেলারেশন হয়েছে, দ্যাটস ওয়াই আমি এটা দিছি। তুমি যদি এখানে ইকুয়েশনে মাইনাস দিতে চাও কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে তাহলে এক্সেলারেশন এ ইকুয়ালস টু বলতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এস, বলা যায় একবারে। ভি স্কোয়ার তো 0 মাইনাস ইউ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 50 ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 100, বলা যায়। ওকে ওকে। তো আমরা হচ্ছে কি উপরে তাহলে কত পাচ্ছি, মানে আমরা এক্সেলারেশন কত পাচ্ছি দেখো তো একটু। এ ইকুয়ালস টু ফ্র্যাকশনটা রাখবো। আমি কি বলতে পারি নিচে আমার জন্য 3 স্কোয়ার 9 চলে আসতেছে, আর উপরে হচ্ছে 2500 আসতেছে, নিচে 100 আসতেছে, বলা যায়। 50 স্কোয়ার মানে 2500, 3 স্কোয়ার মানে 9, রাইট। 100 and 2500 cancel আউট করে আমার কাছে থাকে 25/9। দিস ইজ ইউর অ্যাক্সেলারেশন, তাই না, মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট। এখন আমরা জানি যে অল সামেশন অফ ফোর্সেস এর জন্যই একটা অবজেক্টের এক্সেলারেশন বা ডিসেলারেশন হয়, তাই না। ও বাই দ্য ওয়ে আমার এখানে একটা মাইনাস সাইন কন্টিনিউ করবে, যেহেতু আমি পজিটিভ ইকুয়েশন ধরে কাজ করতেছি মাইনাস সাইন কন্টিনিউ করবে। তো আমরা বলতেছি সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ। সামেশন এখন যেহেতু এক্সেলারেশন নেগেটিভ, তার মানে সামেশন অফ ফোর্সও তার মোশনের এগেইনস্টে কাজ করছে। মোশনের এগেইনস্টে একটা ফোর্স আমরা অলরেডি জানি ফ্রিকশনাল ফোর্স, আর একটা ফোর্স হবে ব্রেকিং ফোর্স। আমার কাছে জিজ্ঞেস করছে ব্রেকিং ফোর্সটা কত। আমি কি সামেশন অফ এফ এর জায়গায় বলতে পারি এফ বি প্লাস এফ কে, এই দুইটা ফ্রিকশন মিলে টোটাল ফোর্স কাজ করছে, ইজ ইকুয়ালস টু এম এ, বলা যায়। তাহলে আমি এখান থেকে ফাইনালি এফ বি ইকুয়ালস টু বলতে পারি এম এ মাইনাস এফ কে, বলা যায়। কোনো কনফিউশন আছে? ভেরি গুড। তাহলে এখন আমাকে বলো এই এম এ কত। এম এ তো আমি পেয়ে যাচ্ছি, রাইট। মানে এ তো দেওয়া আছে, এমও দেওয়া আছে। এম কত বলছি আমরা এখানে 500 কিলোগ্রাম। তো আমি পাচ্ছি মাইনাস 500 ইন্টু 25/9 মাইনাস এফ কে কত বলছি আমরা, হ্যাঁ 100 নিউটন, ঠিক আছে। ফ্রিকশন ফোর্স ইজ 100 নিউটন। তো মাইনাস 100 নিউটন ইকুয়ালস টু কত আসে একটু বলো তো আমাকে কষ্ট করে। মাইনাস 1488.89। আমি কি কোনো জায়গায় ভুল করতেছি বলো তো? আমার কাছে মনে হয় ভুল করতেছি। সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ। ও দেখো, এই যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এই ইকুয়েশনটা যে আমরা লিখতেছি, আমি যদি ফোর্সের ইকুয়েশন চিন্তা করি, দেখো একটু কষ্ট করে, এই হচ্ছে আমার জন্য গাড়ি, রাইট। আর এই হচ্ছে গাড়ির সারফেস, রাইট। ও ডিসেলারেট করতেছে কোন দিকে? অপোজিট দিকে। ওর উপর ব্রেকিং ফোর্স কোন দিকে? পেছনের দিকে, রাইট। আর ওর উপর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে? পিছনের দিকে। তো যেহেতু আমার সামেশন অফ ফোর্স ইকুয়ালস টু এম এ, এই এম এ মানটা শুড বি পজিটিভ। ডাজ ইট মেক সেন্স? কারণ আমার ফোর্সের ইকুয়েশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে সবাই তো ব্যাকওয়ার্ডস, তাই না। তাহলে আবার এখানে যখন আমি 100 নিউটন বসাচ্ছি, আমি আইদার এটাকে মাইনাস 100 নিউটন বসাবো, বিকজ ফ্রিকশন ফোর্স তো অপোজিট দিয়ে কাজ করতেছে, অথবা আমি এখানে জাস্ট এম এর ম্যাগনিটিউড নিয়ে কাজ করবো। হোয়াট এভার আই ডু, আমি এখানে ধরো মাইনাস ইন্ট্রোডিউস করলাম, তাহলে আসলে এটা হবে মাইনাস 1288। বুঝতে পারছো কেন মাইনাস ইন্ট্রোডিউস কেন করছি? বিকজ ফ্রিকশন ফোর্স। আমরা তো শুরু থেকে পুরা ফ্রেম অফ রেফারেন্সে যেই দিকে সাইন কনভেনশন পজিটিভ ধরতেছি, ফ্রিকশন তার অপোজিট দিকে কাজ করতেছে। তো ফ্রিকশন ফোর্সের ভ্যালু যখন বসবে ইট শুড বি নেগেটিভ। ব্রেকিং ফোর্সের ভ্যালু তো নেগেটিভই আসতেছে, তাই না। যদি আমি ফ্রিকশন ফোর্সের ভ্যালু পজিটিভ বসাই, তার মানে কি ফ্রিকশন ফোর্স আসলে ব্রেকের ফোর্সের অপোজিট দিকে কাজ করতেছে, তো পজিটিভ বসাইতে পারবো, বুঝছো। সো 1288.8 নিউটন। দেখো, সিন্স এই টাইপের কনফিউশন এই টাইপের ম্যাথে হইতে পারে, এমসিকিউতে যদি এই অঙ্ক দেয় দুইটা অপশনে দিবে, -1288 -1488। বুঝাইতে পারছি? সেই ব্যাপারটাতে এই জন্য কেয়ারফুল থাকবা। ওকে, 4 নম্বর কোয়েশ্চেনটা সেম বাট ডিফারেন্ট। A car of mass 200 kilogram is with a speed of 16 meter per second within at an inclined road when the driver brakes applies inclined road of 60 newton, হ্যাঁ 60 ডিগ্রি আর কি। সো ইনক্লাইনেশনের হিসাবটা নিতে হবে, দেখাচ্ছি, ওটাও দেখাবো, সমস্যা নাই। এটা বুঝতে পারছি তাহলে আমরা সবাই? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড।
আচ্ছা, যদি কখনো এই কথা জিজ্ঞেস করে, লেটস সে একটা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে, তার উপর টোটাল ফোর্স কত? একটা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে, টোটাল ফোর্স কত? আচ্ছা, এরকম টাইপের এমসিকিউ অনেক সময় দিতে পারে যে লেটস সে কথার কথা কার ইজ মুভিং উইথ 900 মিটার পার সেকেন্ড, বা সরি, কার আসলে 900 মিটার পার সেকেন্ড না, স্পেসশিপ হতে হবে। আর স্পেসশিপ ইজ মুভিং উইথ 900 মিটার, কারণ 11.2 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে গিয়ে এসকেপ ভেলোসিটি, সো 900 মানে 0.9 কিলোমিটার পার সেকেন্ড, ইটস ভেরি ক্লোজ টু আ মানে এয়ারপ্লেন ভেলোসিটি অথবা এরকম টাইপের কিছু। সো ধরো সামথিং ইজ মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 900 মিটার পার সেকেন্ড, what is the total resistance force on this object? Zero. Because uniform velocity তে যাচ্ছে, মানে অনেক ডেটা দিয়ে দিবে, ওই ইউনিফর্ম ভেলোসিটিটা হচ্ছে ক্যাচ। ইউনিফর্ম ভেলোসিটি আছে মানে নিউটনস ফার্স্ট ল অ্যাক্টিভ, ফার্স্ট ল অ্যাক্টিভ মানে টোটাল ফোর্স জিরো। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন, কত নম্বর কোয়েশ্চেন হবে? 4. An object has a velocity of 36 kilometer per hour on a rough surface where eventually it stops. If the friction coefficient is 0.2 Newton. Newton কেন বলছি বলো তো? হবে না তো নিউটন। ফ্রিকশন কোএফিসিয়েন্টের তো কোনো ইউনিট নাই। If the friction coefficient is 0.2, then what distance will it cross before it stops? ময়লা 3:30 বাজে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে ইটস সাচ এ প্রিভিলেজ টু সি হিম গ্রো আপ। এটার মতো ফিলিংস আসলে নাথিং এভার কম্পেয়ার্স। এখন 3 মাস হবেই 10 তারিখে, ইনশাল্লাহ ওকেও নিয়ে আসবো, তোমাদের ভাবিকেও নিয়ে আসবো। মানে এর মধ্যে তো আসলে আসার সিচুয়েশন ছিল না। আর ধরো এই যে আমি আসছি যখন, তখন ওকে, ও সাবান নিয়ে মাত্র বের হয়েছে, এরপর এতক্ষণে এখন ও খাওয়ার টাইম পায় না, বিকজ হি হ্যাজ টু টেক কেয়ার অফ দ্য বেবি। টাফ আর কি, সবাই মিলে। সমস্যা নাই, ইনশাল্লাহ নিয়ে আসবো। একদমই না, আলহামদুলিল্লাহ। খুবই লক্ষ্মী বাবু, খুবই লক্ষ্মী বাবু। মাশাআল্লাহ। আর সবথেকে মজার ব্যাপার কি, আমাকে দেখলেই হাসে কনস্ট্যান্টলি, এবং এত কথা বলে। সকালে ঘুম থেকে উঠে কথা, ঘুমানোর আগে কথা, আ আ আ আ মানে কথা শেষ নাই, হাসি শেষ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। দোয়া রেখো আর কি। যাই হোক, আসো। এইখানেও যেহেতু কিলোমিটার পার সেকেন্ডে আছে, আগে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিই তাহলে হচ্ছে কি ইটস ইজিয়ার টু ক্যালকুলেট। অ্যান্ড একটাই মাত্র এখানে আমার রেজিস্ট্যান্স ফোর্স আছে, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তো এটাকে আসলে ক্যালকুলেট করা খুব একটা ডিফিকাল্ট হওয়া উচিত না। এখন আমরা দেখি আগে ভেলোসিটি কত আসে। ভেলোসিটি হচ্ছে 36 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, তাই না? তো 10 মিটার পার সেকেন্ড। ফাইনালি ইউ কত? 0 মিটার পার সেকেন্ড, বিকজ ইট কামস টু অ্যান স্টপ। ঠিক আছে, এখন এক্সেলারেশন কত আমরা পাচ্ছি এখানে?
এক্সিলারেশন কি বলছে আমার কাছে? বলে নাই। আমার কাছে কি কি বলছে? টাইম বলছে না, তাও বলে না। আমার কাছে এস বের করতে বলছে, রাইট? আচ্ছা, এখন ও ভি নট একটা, ভি একটা। আচ্ছা, এখন দেখো, আমরা বলতে পারি এই হচ্ছে গিয়ে, আচ্ছা পরের পেজে যাই, এখানে আসলে টু মাচ ক্রাউডেড মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের জন্য সারফেস, সারফেসের উপর এই হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের উপরে দি অনলি ফোর্স ইট ইজ অ্যাক্টিং অন দি হরাইজন্টাল ডিরেকশন ইজ দ্য কাইনেটিক ফ্রিকশন ফোর্স এফ কে, রাইট? এটা নিয়ে কার কোনো সন্দেহ আছে? না। আমি কি তাহলে বলতে পারি যে এইটা ডিসিলারেশন হবে কার জন্য? এফ কে এর জন্য। এফ কে ছাড়া আর তো কেউ নাই ডিসিলারেট করার মতো, আছে? না। আবার এফ কে ইকুয়ালস টু আমরা কি জানি? মিউ কে টাইমস আর জানি, ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ বলতে পারি। আবার আমরা যদি ফোর্স ডিস্ট্রিবিউশন দেখি, নিচের দিকে ওয়েট ইকুয়াল ফোর্স এম জি, আর উপরের দিকে হচ্ছে তার ভার্টিক্যাল রিয়াকশন বাই দ্য সারফেস, বলা যায়? আমরা কি এই সিচুয়েশনের জন্য আর ইকুয়ালস টু এম জি বসাইতে পারি? তাহলে মিউ কে ইন্টু এম জি ইজ ইকুয়ালস টু কত? এম এ, বলা যায়? আমার অবজেক্টের ম্যাস জানার দরকার ছিল, বাট অ্যাপারেন্টলি না জানলেও চলতেছে। আমি এখান থেকে বলতে পারি এক্সিলারেশন এ ইজ ইকুয়ালস টু মিউ কে 0.2 ইন্টু 9.8, বলা যায়? বের করো কত, আমাকে একটু বলো কাইন্ডলি। 1.96। সো নাও ইউ হ্যাভ দি অ্যাক্সিলারেশন। এরপর তো আসলে এস বের করার কোনো ঘটনাই না। এস ইকুয়ালস টু কি বলতে পারো সরাসরি? ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই এটা অবশ্যই ডিসিলারেশন, ইয়েস। তো এর ভ্যালুটা মাইনাস দিতে পারো এখানে, মাইনাস 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 1.96 ইন্টু 2 নিচে, বলা যায়? কত আসে এস বলে দাও একটু। টেন। তো উপরে 100। হ্যাঁ, ওই তো ভি নট 10 মাইনাস 100 উপরে, আর নিচে মাইনাস 1.96 ইন্টু 2, তার মানে কত হয়? কত? মাইনাস আসুক, সমস্যা নাই, কিন্তু আরে না, উপরেও মাইনাস নিচেও মাইনাস, তাই 25 পয়েন্ট সামথিং কিছু আসা উচিত। আবার করো। 1.96 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছো, নিচে 2 এ না? তো 25.52। এটা হচ্ছে লঙ্গার ওয়ে অফ সলভিং দিস। বাবা দেখো না, এটা হচ্ছে লঙ্গার ওয়ে অফ সলভিং দিস, ঠিক আছে? হোয়াট ইজ দ্য শর্টার ওয়ে? ওয়ার্ক এনার্জি থিওরাম চ্যাপ্টার 5 এ পড়ছো না? টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তোমার এখানে অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি ছিল 10, ফাইনাল ভেলোসিটি কত? 0। তার মানে ফাইনাল ভেলোসিটি মানে ফাইনাল কাইনেটিক এনার্জি কত? 0। আমি কি তাহলে বলতে পারি এই অবজেক্টটা এফ কে ফোর্সের জন্য এস পরিমাণ ডিসপ্লেস করছে, এবং এই এফ কে ইন্টু এস যে টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, বলা যায়? কোন কনফিউশন আছে? এফ কে এর জায়গায় তুমি আবার বসাও ওই যে মিউ কে ইন্টু আর ইন্টু এস ইজ ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার, বলা যায়? আর এর জায়গায় তুমি মিউ কে ইন্টু আর এর জায়গায় এম জি বসাও ইন্টু এস ইকুয়ালস টু কত? হাফ অফ এম ভি স্কোয়ার। এম এম ক্যান্সেল ইচ আদার আউট, সো এস ইকুয়ালস টু বলতে পারো উপরে হচ্ছে ভি স্কোয়ার ইন্টু আর কিছু না, আর নিচে হচ্ছে 2 ইন্টু মিউ কে ইন্টু হচ্ছে গিয়ে আর কিছু না। উফ, চমৎকার। ও, জি আছে, নিচে জি আছে। উপরে ভি স্কোয়ার মানে কত? 100 স্কোয়ার উপরে, 100 স্কোয়ার বলে 10 স্কোয়ার বা 100, নিচে 2 ইন্টু 0.2 ইন্টু 9.8, তাই না? কেন? 0.2 ইন্টু 2 ইন্টু 9.8, উপরে 100, 100 স্কোয়ার না, ডোন্ট ডু মিস্টেক লাইক মি। কত আসছে? 25.52 আসছে, আসবেই।
বলো ইফাত, তোমার কোন দিকে সমস্যা, কনফিউশন? নাই, বুঝাইতে পারছি? সিম্পল এনাফ? ওকে। আসলে অঙ্কগুলা সিম্পল এনাফই, যদি তুমি ফিগারটা ড্র করে ওই কানেকশনটা করতে পারো। আর দুইটা ওয়েতেই আমরা সলভ করা শিখতেছি এই কারণে, যখন তুমি ফাইনালি ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিয়ে ফেলছো, বা এইচএসসি ফার্স্ট পেপার পরীক্ষা যখন দিবা, না এইচএসসি ফার্স্ট পেপার পরীক্ষা এখনো দাও নাই বোর্ডেরটা, তখন তুমি, তোমাকে ধরো স্টেমের মধ্যে কোয়েশ্চেন অ্যান্সার করতে দিছে, এখন এই কোয়েশ্চেনটা তুমি কিভাবে অ্যান্সার করবা টোটালি আপ টু ইউ। সিকিউতে দিছে, তুমি এভাবেও অ্যান্সার করতে পারো, এভাবে অ্যান্সার করতে পারো, হোয়াট এভার ইউ ফিল লাইক। এমসিকিউতেও কেউ দেখতেছে না, অ্যাজ লং অ্যাজ অ্যান্সার ইজ কারেক্ট। বুঝতে পারছি? শুনো, বাসায় বসে ভাইয়া যে অঙ্কগুলো করাই দিচ্ছি, এই অঙ্কগুলা করার আরো কোনো সেপারেট ওয়ে আছে কিনা, এটা একটু দেখে বোঝার ট্রাই করো বা করার ট্রাই করো। ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি, ওই উপায় বসে থাকবা, তাইলে যেটা হবে তোমার যে ব্রেইন যে মাসলটা আছে, ইটস নট গেটিং স্ট্রেচড, ইউ নিড টু স্ট্রেচ ইট। ঠিক আছে, এখন তো তোমাদের ধরো নেক্সট পরীক্ষা কবে? 8 তারিখে? 8 তারিখে, এর মধ্যে তো কোনো পরীক্ষা নাই। ওকে, ঠিক আছে, তাহলে আপাতত আমার ক্লাসগুলোই করো, পরীক্ষার পরে আমি শুধু ম্যাথ পরীক্ষাটাই কনসিডার করবো, বিকজ ইটস ম্যাথ। ঠিক আছে, বাকিগুলা শুনো, ইফ ইউ থিঙ্ক প্র্যাকটিক্যাল এক্সাম এখন কঠিন করে নিচ্ছে, ওয়েট ফর ইউনিভার্সিটি লাইফ। যদি তুমি সিম্পল টাইট্রেশনে মিস্টেক করো বা স্লাইড ক্যালিপার্সে রিডিং নিতে ভুল করো, তোমাকে গালি দিয়ে বলবে, খাঁটি বাংলায় গালি দিবেন, আবার অপমান করে বলবে কলেজে কিছু শিখে আসো নাই, কলেজে গিয়ে আবার ভর্তি হয়ে আসো। ইউনিভার্সিটির প্রফেসররা, তো ইউনিভার্সিটির প্রফেসরের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রির ল্যাব করতে হবে। আর হ্যাঁ, সব তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ যাও, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি, শোনো, ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে ফিজিক্স এবং কেমিস্ট্রির কোর্স আছে, মানে একদম বেসিক ফিজিক্স, বেসিক কেমিস্ট্রি, বেসিক ম্যাথস এর কোর্স আছে, অনার্স লেভেলের জিনিসপত্র ওখানে পড়ায়। ও বাই দ্য ওয়ে, গত পরশুদিন আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট আসছে যে স্যার আমরা ইন্টারে ফাঁকে দিয়ে আসছি, অনার্স লেভেলের জিনিসপত্র এখন আপনার ক্লাস দেখে শিখতেছি, প্লিজ আপনি অনার্স লেভেলের ক্লাস নেওয়া শুরু করেন। আমি তো নতুন উদ্যম পেয়েছি, ভাল লাগছে যে, মানে কামন, কারণ আসলেও দেখ এই স্পেসে, হ্যাঁ, না না ও, তোরা কি রাহাতকে চিনিস? বন্ধনের রাহাত, ওই আমার ভিডিও ক্লাস কালকে শেয়ার দিছে পরশুদিন, ওই যে ইয়ারটা, এবং ও একটা কমপ্লিমেন্ট দিয়েছে যে প্রথম 25 মিনিট নাকি ফেনোমেনাল ছিল। হয়েছে কি, ও তোমাদেরকেও এই টপিকটা পড়াবো, সেটা হচ্ছে আমরা তো সবসময় কোয়ান্টিটি পড়ছি দুইটায়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর ডিরাইভড, ওটা বেসড অন ডেফিনিশন, আর একটা হচ্ছে ভেক্টর অ্যান্ড স্কেলার বেসড অন ডিরেকশনাবিলিটি বা ডিরেকশনালিটি। দুনিয়াতে মানে যখন তোমরা ইন্টার লাইফ শেষ করে ভার্সিটি লাইফে যাবা, যদি ডক্টর না হও, বিকজ ডক্টরিতে এত কিছু পড়ায় না, মানে মেডিকেল জিনিসপত্র ছাড়া, বা ইঞ্জিনিয়ারিং এ যাও বা ক্লাসিক সায়েন্সের ফিল্ডে থাকো, দেখবা কোয়ান্টিটি আসলে একরকম, ডিরেকশনালিটির উপর বেস করে কোয়ান্টিটি একটা, এত টাইপ না। এবং সেটার নাম হচ্ছে, অনেক ভাইয়ারা অনেক ক্লাসে টেন্সর বলে এক ধরনের কোয়ান্টিটি পড়ান, কিন্তু আমি দেখছি তাদেরকে টেন্সরকে ওনারা থার্ড টাইপ অফ কোয়ান্টিটি বলে, যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, আর একটা হচ্ছে টেন্সর রাশি। ফার্স্ট অফ অল, টেন্সর কোনো রাশি না, টেন্সর ইটসেলফ, টেন্সর মানেই হচ্ছে সাম টাইপ অফ কোয়ান্টিটি। তো ইটস লাইক টেন্সরকে তুমি যদি আবার রাশি বলো, কোয়ান্টিটি বলো, তাহলে টেন্সর হচ্ছে গিয়ে কোয়ান্টিটি হয়ে যায়। ইউ ডোন্ট সে ইট লাইক ইটস আ টেন্সর। আর টেন্সর জিনিসটা কি, ইটস আ ম্যাথমেটিক্যাল অবজেক্ট। ফার্স্ট অফ অল, আমরা যখন ভেক্টর ক্রস প্রোডাক্ট করছি, ডট প্রোডাক্ট করছি, এগুলো কি ম্যাথমেটিক্যাল অপারেশন না? তুমি ম্যাথমেটিক্যাল অপারেশন কাদেরকে নিয়ে করছো? দুইটা ভেক্টর কোয়ান্টিটি নিয়ে করছো। এই কোয়ান্টিটি গুলো আলটিমেটলি ম্যাথমেটিক্যাল টুল। সেট যেরকম একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট, ম্যাট্রিক্সের ওই যে 2x2 3x3, এটা কি একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট, রাইট? সিমিলারলি টেন্সর হচ্ছে এরকম একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট। টেন্সর কাকে বলতেছি আমরা? টেন্সর যে কাউকে আমি বলতে পারবো না, যেমন ধরো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ডিরাইভড কোয়ান্টিটি, এদেরকে তুমি টেন্সরের আন্ডারে ফেলতে পারবে না। কেন? বিকজ এটার যে ক্লাসিফিকেশনের ডিপেন্ডেন্সি, এটা ডেফিনেশনের উপর সোললি, যে তুমি একটা মেজারমেন্ট দিয়ে করতে পারলে ফান্ডামেন্টাল,
আর যদি হচ্ছে গিয়ে মোর দ্যান ওয়ান মেজারমেন্ট লাগে তাহলে ডিরাইভড কোয়ান্টিটি। কিন্তু এই মেজারমেন্টের সাথে আমি কিন্তু আর কোনো এলিমেন্ট অ্যাড করতেছি না। ভেক্টরে যেরকম মেজারমেন্টের সাথে তোমার ডিরেকশনকে অ্যাড করতে হয়, ফান্ডামেন্টাল ডিরাইভের মধ্যে এরকম কোনো চিন্তাই আসে না। এখন কিছু কিছু মানে কোয়ান্টিটি আছে, এটা ম্যাথমেটিক্যাল নেসেসিটি থেকে হয়েছে, যে ওদেরকে এক্সপ্রেস করার জন্য তোমার মোর দ্যান ওয়ান এলিমেন্ট বা ওয়ান কম্পোনেন্ট লাগে। ঠিক আছে? যেই সব, এখন তুমি একটা কোয়ান্টিটি মেজার করবা, ধরো লেটস সে এই পেনটার ম্যাস তুমি মেজার করবা, বা আমার ওয়েট মেজার করবা, বা এই রুমের টেম্পারেচার মেজার করবা। তার মানে তুমি কোনো না কোনো একটা ফিজিক্যাল প্রপার্টিকে ধরতেছো, রাইট? ওই ফিজিক্যাল প্রপার্টিটা বোঝার জন্য তোমার কয়টা এলিমেন্ট লাগবে সেটা তোমাকে আগে ফিগার আউট করতে হবে। তুমি আগে মেজারমেন্ট করতে যেতে পারো না। যেমন তুমি যখন চিন্তা করতেছো এই রুমের টেম্পারেচার মাপবা, ইউ হ্যাভ টু টেক ইনটু কনসিডার যে এই রুমের টেম্পারেচারটার সাথে আর কোনো ফ্যাক্টর আছে কিনা যেই ফ্যাক্টরের জন্য রুমের টেম্পারেচার চেঞ্জ হতে পারে। বা রুম তো অনেক বড় কথা বলতেছি, কারণ এখানে একটা এসি আছে, লাইট আছে, টেম্পারেচার চেঞ্জ হইতেই পারে। লেটস টক অ্যাবাউট, ধরো এইরকম ছোট্ট একটা অবজেক্টের ম্যাস। এই অবজেক্টের ম্যাস যদি তুমি ক্যালকুলেট করতে যাও, তোমাকে কনসিডারেশন নিতে হবে ম্যাসটা তুমি যদি এক্স এক্সিসের ডিরেকশনে নিয়ে ক্যালকুলেট করো, আবার এটাকে যদি ওয়াই এক্সিসের ডিরেকশনে নিয়ে ক্যালকুলেট করো, আবার জেড এক্সিসের ডিরেকশনে নিয়ে ক্যালকুলেট করো, এই ডিরেকশনালিবিলিটি চেঞ্জের জন্য ম্যাস চেঞ্জ হবে কিনা। তুমি এখন বলতে পারো যে ভাইয়া ম্যাস ক্যালকুলেট করার সাথে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, হাউ ডাজ দ্যাট মেক সেন্স? ইট মেক সেন্স এইভাবে যে তুমি, তোমাদেরকে আমি বলছিলাম যে ওইটাকে কি বলে, ফ্রেম অফ রেফারেন্স ইজ বেসিক্যালি আ কোঅর্ডিনেট সিস্টেম, আর কিচ্ছু না। বইয়ে দেখবা অনেকভাবে ফ্রেম অফ রেফারেন্সকে ডিফাইন করে, যে একটা রুমের মধ্যে তুমি এক্সপেরিমেন্ট করছো, ওই রুমটা ফ্রেম অফ রেফারেন্স হবে যাবি, এগুলা কিচ্ছু না। ফ্রেম অফ রেফারেন্স ইজ জাস্ট একটা কোঅর্ডিনেট সিস্টেম। তোমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট পড়ছো, পোলার কোঅর্ডিনেট পড়ছো, সো পোলার কোঅর্ডিনেট দিয়ে একটা গ্রাফ পেপার আঁকলে ওইটা একটা ফ্রেম অফ রেফারেন্স, কার্টেশিয়ান দিয়ে আঁকলে ওইটা আর একটা ফ্রেম অফ রেফারেন্স। ইটস অল দ্য ডিফারেন্স দেয়ার ইজ। এখন তুমি যদি 3D স্ট্রাকচার চিন্তা করো, 3D স্ট্রাকচারে তোমার ফ্রেম অফ রেফারেন্সে তিনটা অ্যাক্সিস আছে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। তুমি যেই অবজেক্টের ম্যাথ নিয়ে কথা বলতেছো, সেই অবজেক্টটাকে তুমি মনে করো এই জায়গায় এই পজিশনে প্লেস করতে দেখছো, ঠিক আছে? এখন এরকম কি হইতে পারে না যে তুমি এই অবজেক্টটাকে প্লেস করার কিছুক্ষণ পর এই অবজেক্টটা, আচ্ছা হয়তো পুরোটা আসতেছে না, ওকে, তো এই অবজেক্টটা কোনো কারণে ঘুরে এখানে চলে আসছে। এটা হইতে পারে যে তুমি ধরো এটা ফুটবল বা এটা একটা বক্স, লাথি মেরে তুমি এখান থেকে এখানে পাঠাই দিছো, হইতে পারে না এই জিনিসটা? ওকে, আবার তুমি চিন্তা করে দেখো, আমি যদি চিন্তা করি এভাবে যে এই অবজেক্টটা ইটসেলফ ওর জায়গাতেই আছে, কেন আমার এটা ওর জায়গাতে আছে, জাস্ট ও ঘুরে গেছে, এরকম হতে পারে না? যে কোনো কারণে হোক, বা আমি ঘুরায় দেখতেছি, সেটা হইতে পারে না? তো তখন কিন্তু যখন আমি তাকে প্রিভিয়াস পজিশনে রাখছি, সেই পজিশনের জন্য সে এক্স এক্সিসে আছে, এই রোটেশনটা দিলে ও কিন্তু আর আমার পার্সপেক্টিভ অনুযায়ী এক্স এক্সিসে নাই। ইনক্লাইন সারফেসের ম্যাথ করার সময় আমরা ইনক্লাইন সারফেসকে এক্স এক্সিস ধরে ফেলি না, এক্স তো আর হরাইজন্টালকে রাখি না, রাখি, ওইখানে আমরা একটা পার্সপেক্টিভে শিফট করি না। দেখতে হবে এই পার্সপেক্টিভে শিফট করার জন্য তুমি এখানে যে কোয়ান্টিটি মেজার করতে যাইতেছো, সেই কোয়ান্টিটিতে কোনো চেঞ্জ আসবে নাকি আসবে না। তুমি চোখ বন্ধ করে শিফট করে ফেললেই হইল না, বুঝাইতে পারছি? যদি চেঞ্জ আসে তাহলে তোমাকে ওই ডিরেকশনের একটা এলিমেন্ট বা কম্পোনেন্ট নিয়ে তোমাদের কোয়ান্টিটি এক্সপ্রেস করতে হবে। আর যদি না আসে তাহলে ওই ডিরেকশনের কম্পোনেন্ট আনার দরকার নাই। এখন একটা জিনিস তুমি নিজে চিন্তা করে বলো, আমি একটা কোয়ান্টিটি মেজার করতে যাইতেছি, বাই ডিফল্ট অ্যাটলিস্ট আমার মেজারমেন্ট লাগবে, একটা ম্যাগনিটিউড লাগবে। তো যে সকল কোয়ান্টিটিকে এইরকম ডিরেকশন রোটেশন করলে তার কোনো মেজারমেন্টে চেঞ্জ আসে না, ইম্প্যাক্টে চেঞ্জ আসে না, ওদেরকে আমরা নাম দিছি জিরো র্যাঙ্ক টেন্সর। জিরো র্যাঙ্ক এই জন্য কারণ ইট ইজ অবভিয়াস, তুমি একটা মেজারমেন্ট নিতেছো, ও মেজারমেন্ট বা ভ্যালুটা আমাকে অ্যাটলিস্ট বলতে হবে, তাছাড়া তো মেজারমেন্ট কোয়ান্টিটি হইতে পারবে, তাই না? সো ইট অনলি হ্যাজ দ্য ম্যাগনিটিউড, আর কিচ্ছু নাই, আর কোনো নতুন এলিমেন্ট লাগে না। দ্যাটস ওয়াই এটাকে জিরো র্যাঙ্ক টেন্সর বা জিরো অর্ডার টেন্সর বলে। দুনিয়াতে যারা জিরো র্যাঙ্ক টেন্সর, এদের নাম হচ্ছে স্কেলার কোয়ান্টিটি।
এই জন্য তোমরা ডেফিনেশনে পড়ো স্কেলার কোয়ান্টিটি ইজ সাচ টাইপ অফ কোয়ান্টিটি যেটাকে এক্সপ্রেস করার জন্য ইউ অনলি নিড ম্যাগনিটিউড বাট ইউ ডু নট নিড দ্য ডিরেকশন। আমরা যখন তোমাদেরকে ভেক্টর শুরু করে পড়াই খুবই ধরো গদ বাঁধা নিয়মে পড়াই যে ডিরেকশন লাগে না, যেমন ম্যাথ উত্তর দিকে গেলে ম্যাথ যা, দক্ষিণ দিকে গেলেও ম্যাথ তা। ইটস নট লাইক দ্যাট। উত্তর দিকে গেলেও তোমার যে রকম ডিসপ্লেসমেন্ট হবে দক্ষিণ দিকে গিয়েও তুমি একই রকম ডিসপ্লেসমেন্ট করতে পারো, সমস্যা নাই। মানে উদাহরণটা জমে না। উদাহরণটা কিভাবে জমতে পারে, যে তুমি যদি উত্তর দিক থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নাও তোমার ডিসপ্লেসমেন্ট যেমন হবে, দক্ষিণ দিক থেকে 30 ডিগ্রি টার্ন নিলে সেরকম ডিসপ্লেসমেন্ট হবে না। দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। বাট উত্তর দিক থেকে দক্ষিণ মানে 30 ডিগ্রি টার্ন নিয়ে তোমার ম্যাথ যা থাকবে, দক্ষিণ দিক থেকে 30 ডিগ্রি টার্ন নিলেও ম্যাথ একই থাকবে। দিস ইজ ওয়াই ম্যাথ ইজ জিরো র্যাঙ্ক টেন্সর। ঠিক আছে, এইবার আসো ধরো ডিসপ্লেসমেন্ট, এবং তোমরা ভেক্টর চ্যাপ্টারের প্রথমে দেখছো এরিয়াকে আমরা ভেক্টর বলছি না? সেকেন্ড ইয়ারে দেখবা আমরা ডিস্টেন্সকেও ভেক্টর বলবো কোনো কোনো ক্ষেত্রে। তোমরা অলরেডি ডিস্টেন্সকে মনে হয় ভেক্টর বলছো প্রপার্টিজ অফ স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটারে ইন্টিগ্রেট করার সময় মাঝে মধ্যে ডিস্টেন্সকে ভেক্টর কোয়ান্টিটি ধরে আমরা ইন্টিগ্রেট করছি না? সবসময় ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দেয়ার ইজ এ ডিফারেন্স, এটা তো জানি। ডিস্টেন্সকে বা লেন্থকে আমি তখনই ভেক্টর বলতে পারি যদি সে একটা ফোর্স ফিল্ডের মধ্যে থাকে, তাছাড়া তুমি ওরা ভেক্টর বলতে পারবে না। সেম গোজ ফর এরিয়া। বইয়ে দেখবা এরিয়া ভেক্টরের একটা ডেফিনেশন দেওয়া আছে, যে কোনো এরিয়ার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে এরিয়া ভেক্টর ডিরেকশন, রাইট? রং। ওই এরিয়াটা ধরো এই যে আমার দিস ইজ অ্যান এরিয়া, রাইট? এই এরিয়াটা তখনই একটা ভেক্টর এরিয়া হবে যদি এর ভেতর দিয়ে কোনো ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, এরকম ফোর্স ফিল্ড থাকে। ফোর্স ফিল্ড ছাড়া তুমি জীবনেও এটারে ভেক্টর বলতে পারো না। ইটস দ্যাট সিম্পল। বুঝতে পারছি? সো দ্যাটস অ্যানাদার মিসকনসেপশন। এখন দেখো তুমি যখন আসলে ফোর্সের কথা চিন্তা করো, এই অবজেক্টটাকে ধরো আমার কাছে যে অবজেক্টটা আছে এটাকে তুমি এক্স অ্যাক্সিসে ফোর্স দিলে ও যেই দিকে ডিসপ্লেস করবে, যেদিকে ওর অ্যাক্সেলারেশন হবে, ওয়াই অ্যাক্সিসে ফোর্স দিলে কি অন্যদিকে হবে না? আবার তুমি যদি এইটাকে এক্স অ্যাক্সিসও না ওয়াই অ্যাক্সিসও না এরকম ডায়াগোনালি ফোর্স দাও, তাহলে ওর ডিসপ্লেসমেন্টের একটা কম্পোনেন্ট থাকবে এক্স অ্যাক্সিসে আর একটা কম্পোনেন্ট থাকবে ওয়াই অ্যাক্সিসে, রাইট? কিন্তু একই সাথে এক্স ওয়াই সারফেসে কোনো কম্পোনেন্ট থাকবে। এক্স এ সে সামনে আগাইছে, ওয়াই তে সে উপরে উঠছে, বাট এক্স ওয়াই সারফেস ইটসেলফ এটার উপর কোনো ইম্প্যাক্ট আছে না। সো এটা দেখতেছো ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল মানে তুমি যদি এক্স ওয়াই সারফেসেও টান দাও, ওরে নিয়ে যাও, স্টিল তুমি এটাকে ভাইঙ্গা শুধু এক্স অ্যাক্সিস অথবা শুধু ওয়াই অ্যাক্সিসে নিয়ে যেতে পারো, যেটাকে আমরা ভেক্টর রেজলিউশনে করি। মানে সিঙ্গেল ডিরেকশনাল তুমি করতে পারো না? দিস ইজ ওয়াই এদেরকে বলে ফার্স্ট র্যাঙ্ক টেন্সর বা ফার্স্ট অর্ডার টেন্সর। কারণ তোমার এখানে কি লাগে, ম্যাগনিটিউড তো লাগেই, তার সাথে শুধুমাত্র একটা কি লাগে, ডিরেকশন। একটা ডিরেকশন, আইদার এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস অথবা জেড অ্যাক্সিস। এবার আসো স্ট্রেস। তোমরা বইয়ে স্ট্রেসকে কি পড়ছো? এফ বাই এ। এটাকে কি ভেক্টর পড়ছো না স্কেলার পড়ছো? লাথি মারা উচিত যারা এটাকে স্কেলার বলছে। সরি, তোকে না, নট ইউ, নো অফেন্স টু ইউ। না, ও ভেক্টরও না, ও স্কেলারও না। কেন আমি একটু পরে বুঝাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা স্ট্রেসকে প্রেসার হিসেবে কনসিডার করি। প্রেসার এবং স্ট্রেসের মধ্যে ডিফারেন্স কি কেউ বলতে পারো? প্রেসার এবং স্ট্রেসের মধ্যে ডিফারেন্স কি? প্রেসার কি? ফোর্স বাই এরিয়া, তাই না? স্ট্রেস কি? ফোর্স বাই এরিয়া। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? যদি নো ডিফারেন্স হইতো তাহলে এটাকে কেউ প্রেসার আর এটাকে স্ট্রেস আলাদা করে বলা দরকার ছিল? আর্কিমিডিসের ল কিসের ল? প্রেসারের ল। আর স্ট্রেস কোথেকে আসছে? রবার্ট হুক থেকে আসছে। দুইজন দুই জায়গা থেকে এক্সপ্লেইন করছে না? তো প্রেসার এক আর স্ট্রেস আরেক। when you talk about pressure it's okay, কেউ জানে না, বিশ্বাস কর। তোর এইচএসসি এই তো তুই তোর 26 ব্যাচের যতগুলো স্টুডেন্ট আছে বাংলাদেশে জিজ্ঞেস করে দেখ, কেউ ঠিক মতো বলতে পারবে না স্ট্রেস আর প্রেসারের মধ্যে ডিফারেন্স কি। এবং এটা আমাদের দোষ, আমরা শিখাই নাই সব। আমাকেও করার নাই। শোন ভাইয়া, প্রেসার জিনিসটাকে একটু বুঝাই বলি। ফার্স্ট অফ অল প্রেসার হচ্ছে ইউনিডিরেকশনাল এবং প্রেসার ইউনিফর্ম হইতে হবে। হোয়াট ইট মিনস ইজ, তুমি একটা সারফেস পাইছো না, এই সারফেসের উপর তুমি প্রেসার কত যখন ক্যালকুলেট করো,
ওই ফোর্সটা অবশ্যই ফোর্স বাই এরিয়া না, ফোর্সটা অবশ্যই পুরা সারফেসের উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। হোয়াট ইট মিনস ইজ, ধরো এই যে এটা একটা 3D অবজেক্ট না, এটার কয়টা সারফেস আছে? কয়টা? এই একটা, এই একটা, এই একটা, এই নিচে, এইখানে, এইখানে, দেখতে পাচ্ছ? এখন ভালো মতো বুঝো, যখন সো দিস ইজ, আমি যদি 3D অবজেক্টটাকে একটু এখানে ড্র করি, এই হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অবজেক্টের পিছনের সামনের সাইড, আর এই হচ্ছে তার পিছনের সাইড। দেখো 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 দেখো, একটু দেখো, কথা বলো না, একটু প্লিজ দেখো। এই হচ্ছে কি আমাদের একটা 3 ডাইমেনশনাল অবজেক্টের স্ট্রাকচার, ঠিক আছে? তুমি কি করছো, এই যে দেখতে পাচ্ছ যে উপরে একটা সারফেস আছে, বাবা দেখো না, এই যে উপরে একটা সারফেস আছে দেখতে পাচ্ছ, এই উপরের সারফেসের উপরে তুমি যদি এখন একটা বিশাল অ্যামাউন্ট অফ প্রেসার দাও, হোয়াট ডু ইউ থিঙ্ক? শুধু উপরের লাল সারফেসটার উপরেই প্রেসার পড়বে বা মানে চেঞ্জেস আসবে, নাকি সাইডের যে অংশগুলো আছে এগুলোতেও চেঞ্জ আসবে? সো ডু ইউ সি যে এটা একটা 3D ইম্প্যাক্ট ফেলবে, নট 1D। আমরা যখন প্রেসারের কথা বলি তখন সেই ইম্প্যাক্টটা হইতে হবে কি 1D, আইদার এক্স অর ওয়াই অর জেড, তিনটার সাথে একসাথে কাজ করতেছে না। বাট তুমি যখন এটার উপর চাপ দিচ্ছ, মনে করো যে ফুডপান্ডা থেকে পিৎজা বার্গ থেকে পিৎজা নিয়ে আসছে, পিৎজা নিয়ে আসার পর পিৎজাটা বাই করছো, বাই করে তুমি বক্সের মধ্যে একটা দিচ্ছ ঘুষি, বক্সের উপরের ফেস তো হচকাইছে, এই দুই পাশের ফেসও হচকাইছে, এই দুই পাশের ফেসও হচকাইছে, নিচেরটা তো অবশ্যই হচকাইছে, হচকাইছে না? তো এই ভচকাইছে কেন? বিকজ তুমি যে বাইরে থেকে ডিফর্মিং ফোর্স দিছো, সেই ডিফর্মিং ফোর্সের এগেইনস্টে অবজেক্ট একটা রিস্টোরিং ফোর্স দিছে। রিস্টোরিং ফোর্সটা সে শুধু এই সারফেসের উপর দেয় নাই, এই সারফেসেও দিছে, মানে প্রতিটা সারফেস যাদের উপর ফোর্স ডিস্ট্রিবিউটেড হয়েছে সবার উপরে, সবগুলো সারফেসে কি করছে? রিস্টোরিং ফোর্স দিছে। অ্যাজ এ রেজাল্ট তুমি সাইডের ফোর্স গুলাকেও, মানে সাইডের মানে ফেস গুলাকেও ভচকায় যেতে দেখতেছো, বুঝতে পারতেছি? সারফেস গুলোকেও বুঝতে পারছি। তো দ্যাট মিনস তুমি যে স্ট্রেস নিয়ে কথা বলতেছো, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, ভিতরে আসছে জেড এক্সিস, শুধু এই তিনটা এক্সিস বরাবরই কাজ করে নাই, বরং এই সারফেসেও কাজ করছে। এবং স্ট্রেস তোমরা দুই রকম পড়ছো না, একটা নর্মাল স্ট্রেস আর একটা শিয়ার স্ট্রেস। এইটার উপর যখন তুমি পারপেন্ডিকুলারলি ফোর্স দিছো, ব্যাপারটা বুঝো, এই যে পারপেন্ডিকুলারলি ফোর্স দিচ্ছি, তো এই সারফেসটার উপর নর্মাল স্ট্রেস আর এই নিচের সারফেসটার উপর নর্মাল স্ট্রেস, রাইট? কিন্তু এই যে দুইটা সারফেস আছে, এই দুটো সারফেসের উপর স্ট্রেস পড়তেছে না, আবার এই ফোর্সটা কি এই সারফেস গুলার ক্রস সেকশনাল এরিয়ার সাথে প্যারালাল না? তো শুধুমাত্র যে এই দুইটা সারফেসে নর্মাল স্ট্রেস কাজ করবে তা না, এই চারটা সারফেসেও শিয়ার স্ট্রেস অ্যাক্টিভেটেড হবে, হবে না? দ্যাটস এটা মোচড়ায় যাবে না। ইউ সি, ওই যে চিপসের প্যাকেট বা ওই যে বিস্কিটের এরকম টাইপের যে খাপগুলো আছে, ওটা এরকম চাপ দিলে দুই পাশ সাইড গুলাও এরকম ভচকায় যায়। ডু ইউ ইমাজিন দ্যাট? এই জন্য স্ট্রেসকে এক্সপ্লেইন করার জন্য তোমার শুধু এক্স ওয়াই জেড এই সারফেস গুলোর কথা বললেই হয় না, তোমার এক্স ওয়াই সারফেস, ওয়াই জেড সারফেস এবং জেড এক্স সারফেস নিয়েও কথা বলতে হয়। তো তোমার এখানে কয় রকম ডিরেকশন নিয়ে কথা বলতে হচ্ছে? দুই রকম, একটা এক্স ওয়াই জেড পারপেন্ডিকুলার ডিরেকশন গুলা, আবার সেই শিয়ার ডিরেকশন গুলা। বাট তুমি যখন ফোর্স নিয়ে কথা বলছো তখন তোমার শুধু এক্স, নাইলে ওয়াই, নাইলে জেড। আমি কি বুঝাইতে পারছি? ওইখানে এক ডিরেকশনাল ছিল, তাই ওখানে ডিরেকশন একটা, সেটা ফার্স্ট র্যাঙ্ক টেন্সর। এইখানে কয়টা ডিরেকশন? দুইটা। স্ট্রেসকে এই জন্য বলে সেকেন্ড র্যাঙ্ক টেন্সর। এবং এই সেকেন্ড র্যাঙ্ক টেন্সরকে এক্সপ্রেস করতে গেলে তোমার এইরকম একটা 3x3 ম্যাট্রিক্স লাগবে। দ্যাট মিনস আমি এই অবজেক্টের উপর যে এফ ফোর্স অ্যাপ্লাই করছি না, এই এফ ফোর্সের জন্য স্ট্রেসের কয়টা কম্পোনেন্ট থাকবে? 9টা। তো এইগুলারে তুমি যদি প্রোডাক্ট করতে যাও, অ্যাড করতে যাও, মাইনাস করতে যাও, ডিউসি তোমাকে ম্যাট্রিক্সের ল আনতে হবে। ভেক্টর লতেও কাজ করবে না, স্কেলার লতেও কাজ করবে, ম্যাট্রিক্স ডিফারেন্ট জিনিস না? এগুলাকে বলে সেকেন্ড র্যাঙ্ক টেন্সর। স্ট্রেস কখনোই স্কেলার কোয়ান্টিটি না, প্রেসার স্কেলার কোয়ান্টিটি, প্রেসার আবার টেন্সর না, মানে বা টেন্সর হলেও সে জিরো র্যাঙ্ক টেন্সর।
কারণ প্রেসার হচ্ছে 1D তে কাজ করে। যখন তুমি প্রেসারের কথা বলতেছো তখন ইটস লাইক এরকম একটা সারফেস, এটার উপর চাপ পড়ছে, এই ফেস গুলোর উপর কোনো ইম্প্যাক্টই নাই, নিচেরটার উপরও না, জাস্ট উপরের সারফেসটার উপরেই ইম্প্যাক্ট। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? তো দুনিয়াতে, কারণ দেখো এই কথাটা এই জন্য বলতেছি তোমাদেরকে, সামনে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া পড়াবো। মোমেন্ট অফ ইনার্শিয়া কি? আমরা ভেক্টর পড়ছি না? ভেক্টর পড়ছি না? মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সর। কি আসলে কেন বলো? আমি পড়াই নাই, সো আমি তো এটা এক্সপেক্ট করতে পারি না যে জিজ্ঞেস করে অ্যান্সার পাবো। তো যখন তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়াকে পড়ো, বইয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া কি পড়ছো? ভেক্টর বলছে না, জাস্ট ফর্মুলা বলছে, ভেক্টরও বলে নাই, স্কেলারও বলে নাই। এখন দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া কি, এটাকে ঘোরানোর জন্য তোমার যে কষ্ট করতে হবে, রাইট? তুমি যখন ঘুরাবা ওর সবগুলা সারফেস ঘুরবে না, শুধু এক্স ওয়াই জেড এর অংশ ঘুরবে, এক্স 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 ওয়াই এক্স জেড সব সারফেস ঘুরবে না। তো ওই মোমেন্ট অফ ইনার্শিয়াকে এক্সপ্রেস করার জন্য এরকম 3/3 ম্যাট্রিক্স না, বাট এরকম অঙ্ক অনেক সময় অ্যাডমিশনে দেয়। শোনো, আমি একটা কথা বলি এখন তোমাদেরকে, রুলও সত্য। আমরা বলতেছি যে টেন্সর তোমাদের সিলেবাসে নাই, টেন্সর টার্মটা তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? বাট হ্যাঁ, হ্যাঁ, কারণ তোমরা ম্যাট্রিক্স পড়ছো না, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট পড়ছো না, ম্যাট্রিক্সেস অপারেশন পড়ছো না ওখানে? তো ডিফারেন্ট তো না। টেন্সর ইজ এ 3/3 ম্যাট্রিক্স, আর কিছুই না। 3/3 ম্যাট্রিক্সের কাজ যেহেতু আছে, হোয়াট ইফ পরীক্ষায় একটু ক্রিয়েটিভ কোশ্চেন, মানে অ্যাডমিশন টেস্টের কথা বলতেছি, ক্রিয়েটিভ কোশ্চেন করতে গিয়ে তোমাকে এরকম 3/3 ম্যাট্রিক্সের কাজ দিল, কিছু করার নাই, তোমাকে অ্যান্সার করতে হবে। এই তুই ভেক্টরের ক্রস প্রোডাক্ট কেমনে করস বলতো? ম্যাট্রিক্স ছাড়া করস? তাইলে না, শোনো, ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথ, বাট তার মানে এই না যে ম্যাথসের সব ওয়ার্ল্ডে ফিজিক্স, ফিজিক্স সব ওয়ার্ল্ডে ম্যাথ। দুনিয়া সবকিছুর মাদার হচ্ছে ফিজিক্স, and that's why physics শোনো, আর ডিপে না যাই, ঠিক আছে? লেটস নট গো ইনটু মোর ডিটেলস, বাট মানে দেখ, কেমিস্ট্রি, বায়োলজি অল ক্যান বি সেড যে ইটস ডিরাইভড ফ্রম ম্যাথ, ফিজিক্স, আর পুরোটাকে এক্সপ্লেইন করছি আমরা ম্যাথ দিয়ে। তো ম্যাথ ইজ লাইক দ্য, শুনো, ম্যাথ ইজ দ্য এনক্রিপশন, ইটস দ্য এনক্রিপশন। কি তোমরা কি এনক্রিপশন বুঝো? এনক্রিপশন অফ দ্য সিক্রেট অফ দ্য ওয়ার্ল্ড। পুরো ওয়ার্ল্ড কিছু নির্দিষ্ট প্রেডিক্টেবলস, ফিজিক্স হচ্ছে ওয়াই, তোমাকে ওয়াই এর রিজনিংটা দেয়। দেখো আমরা ফিজিক্সে খারাপ কেন করি জানো? বিকজ আমরা না ওয়াই এর পিছে দৌড়াই না, আমরা ওই টুলটার পিছনে দৌড়াই। তুমি ফিজিক্স পড়তে বসে কি চিন্তা করতেছো? ফর্মুলা কি? ফর্মুলা ইজ জাস্ট দ্য টুল। ইটস লাইক তুমি জানো না কেন স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু খুলতেছো, খুইলা খুইলা সব স্ক্রু লুজ করে খুইলা ফেলতেছো সবকিছু, ইটস লাইক ধ্বংস হয়ে যেতেছে, বাট ইউ ডোন্ট নো, ইউ জাস্ট নো যে ডান দিকে ঘুরাইলে খুলে, বাম দিকে ঘুরাইলে টাইট হয়। ওয়েন ইউ ডোন্ট নো কোথায় টাইট দিতে হবে কোথায় লুজ দিতে হবে, তুমি কি করবা? আইদার খুলবা, তোমার অপশন তো দুইটাই, বাইনারি চয়েস, আইদার 1 অর 0। সো বাট যখন তুমি ওয়াইটা জানতেছো তখন তুমি বুঝতে পারবা যে এখানে খুলবো না টাইট করবো, নাকি টাইট অবস্থায় খুলবো খোলা অবস্থায় টাইট করবো। ইউ নো দেয়ার আর আ লট অফ ইন বিটুইন ডিসিশনস টু মেক দেম। ফিজিক্সে খারাপ করার, তোমরা এই যে পরীক্ষা দিয়ে আসলে না, সবাই যে পরীক্ষা দিয়ে আসছো, আমাকে একটা কথা বলো, তোমার সমস্যা কোথায় হয়েছে? তুমি কি ফর্মুলাগুলো জানতা না? তাহলে সমস্যাটা কোথায় হয়েছে? ওয়াইটা ফিগার আউট করতে পারো নাই, কোয়েশ্চেন পড়ছো, এরপর তুমি বুঝতে পারো নাই যে আসলে ডিকোড করতে পারো নাই যে ভাই করবোটা কি, বিকজ ইউ আর মিসিং দ্য এনক্রিপশন কি। তুমি তো আগে বুঝতে হবে যে ডেফিনিশনটা কি, ওই প্রসেসের লজিক্যাল স্টেপ কি, এবং লজিক্যাল স্টেপ কি মানে স্টেপ 1 কোনটা, স্টেপ 2 কোনটা, এবং কেন আমি 1 থেকে 2 তে যাব, এবং কখন কখন আমি 1 থেকে 2 স্কিপ করে 3 তে যাব, এই সবকিছু জানা থাকতে হবে।
আদারওয়াইজ ফিজিক্স মেক সেন্স করবে না। সেম গোজ ফর কেমিস্ট্রি, সেম গোজ ফর বায়োলজি। তুমি যদি না জানো ওয়াই C3 আর C4 সাইকেল আলাদা, ওয়াই ওই ডিফারেন্সিয়েট করতে না পারো, তাহলে তুমি C3 আর C4 জীবনেও আসলে মানে মনে রাখতে পারবে না। এন্ড দ্যাটস ওয়াই বায়োলজিতে দেখবো সব ডিফারেন্সেস দিয়া মনে রাখতে হয়, বুঝতে হয়। ইটস ইনফরমেশন, ওখানে আসলে তোমার ক্যালকুলেশন মিলানোর কিছু নাই। কেউ বলছে এটা হচ্ছে টিবিও ফিবুলা, আর কেউ বলছে এটা হচ্ছে হিউমারাস, আর এটা হচ্ছে ফিমার। মানে ইটস জাস্ট নাম দিছে। তো এটাকে তোমার ইনফরমেশন মুখস্থ করা ছাড়া ওয়ে নাই। কিন্তু হোয়াট আর দ্য ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউমারাস অর আ ফিমার অর আ রেডিও আন্না অর সামথিং সামথিং ইউনো, বা নার্ভাস সিস্টেমের মধ্যেও সবাই কি করে যে নেমোনিক দিয়ে মুখস্থ করে। নেমোনিক্স দিয়ে মুখস্থ করে না পোলাপাইন নার্ভাস সিস্টেম। তোদের তো নার্ভাস সিস্টেম এখন আসে নাই বোধ হয়, হিউম্যান বডি। হ্যাঁ, ডিপে এখনো যাই নাই। ব্যাপারটা হচ্ছে কি, দ্য ডিপার ইউ গো দেখবা যে হিজিবিজি লাগবে, বিকজ ওই কানেকশনটা না মেক করে আমরা পড়তেছি। ফিজিক্সও এই কারণে হিজিবিজি লাগে, কেমিস্ট্রিও এই কারণে হিজিবিজি লাগে, ম্যাথসে তো নাই বললাম। ম্যাথসে না কেউ হচ্ছে গিয়ে ওই যে এক্সারসাইজই করে, এক্সাম্পলে কি বলতে এটা কেউ তাকায় দেখে না। আমাদের কেউ এটা বলতে পারিস যে একটা ডোমেইন সেট আর একটা কোডোমেইন সেট কেন? ফাংশনের মধ্যে একটা ডোমেইন সেট, একটা কোডোমেইন সেট। রেঞ্জের আসার আগে কোডোমেইন সেট আসে না? কোডোমেইন কেন বুঝছেন? বিকজ ও ডোমেইনের সাথে কো এক্সিস্ট করে। এবং ফাংশন হইতে হলে তোমার এ আর বি আগে থেকে বলা থাকতে হবে। কারণ এ আর বি আগে থেকে বলা না থাকলে তোমার কার্টেশিয়ান যে প্রোডাক্ট সেট এ ক্রস বি আসবে না, অর্ডার পেয়ার আসবে না। সব অর্ডার পেয়ার ফাংশন না, কেউ কেউ রিলেশন হয়, কেউ কেউ ফাংশন হয়। দেখো তুমি যখন এই রিজনিংটা পড়বা তখন তুমি বুঝতে পারবা ওয়াই ডু ইউ হ্যাভ টু ফিগার আউট আলাদা আলাদা করে যে এটা ডোমেইন সেট, এটা কোডোমেইন সেট, তারপর আবার রেঞ্জ সেট। আর ওই যে প্রজেক্টাইলের যে রেঞ্জ আর ফাংশনের যে রেঞ্জ একই মিনিং। কতটুকু এরিয়া পর্যন্ত সে দখল করতে পারে ওই ফাংশনটার আউটপুট, দ্যাটস দ্য রেঞ্জ। প্রজেক্টাইল মারার পর কত দূরে গিয়ে হিট করবে, দ্যাটস ইওর রেঞ্জ। তো মানে আরেকটা জিনিস কি, তুমি যখন বাসায়, হ্যাঁ দেখছি খুবই 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 ডিপ্রেসিং। কি না ট্রেডার্স এখনো দেখি নাই না। আচ্ছা ঠিক আছে, দেখবো নে বা না দেখবো নে, এখন তো জানি কে জিতে গেছে। বাট আমি স্কুইড গেম সিজন 3 দেখে খুবই হতাশ হয়েছি। বাট এখানে একটা কথা বলি আমি, আমরা হতাশ কেন হয়েছি জানিস? আমাদের সোসাইটি আসলে এরকমই। আমরা সবাই স্কুইড গেম দেখতে বসে এক্সপেক্ট করছি যে আমাদেরকে সাইফাই বা আমাদেরকে একটা ইলিউশন দেখাবে, একটা ফ্যান্টাসি দেখাবে, বাট অ্যাকচুয়ালি ওরা রিয়েল লাইফ দেখাই দিছে। বিকজ ফার্স্ট সিজন ওয়াজ কি বলবো, মোর মারামারি দাঙ্গা। দেখো মানে সিস্টেম তোমার উপর এত প্রেশার দেয় না, সিস্টেম তোমাকে ম্যানিপুলেট করে সো দ্যাট ইউ টেক দ্য হার্ড ডিসিশনস। ঠিক আছে, সিজন 1-এ সিস্টেম তোমাকে বারবার মানে ওদের গেমের রুলসটাই এমন ছিল যে একজন একজনকে মেরে ফেলবে এবং সবাই হাহু হাহু করছে। সিজন 2-তে একটু কম ছিল এই ব্যাপারটা। সিজন 3-তে তুমি দেখো পুরাটাই যা হয়েছে স্টার্টিং থেকে শুরু করে, এবং এটাই তো স্কুইড গেম। এই জন্যই আমরা হতাশ হয়েছি, বিকজ আমরা আমাদের নিজেদের এরকম র পিকচারটা দেখতে চাই নাই। দ্যাটস ওয়াই আমরা, তুমি চিন্তা করে দেখো ডিপ ডাউন ইনসাইড আমরা সবাই 333, বা আমরা সবাই প্লেয়ার 100, বা আমরা সবাই এরকম মানে ওয়ান ওয়ে অর আদার আমরা কোনো না কোনো জায়গায় এরকম চয়েসেস মেক করি, বাট উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস। বাট যাই হোক, এইসবের সবকিছুরই কনসিকুয়েন্স আছে, মানে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটাই এটাই দুনিয়ার নিয়ম। এনিওয়েজ আজকে এই পর্যন্তই রাখতেছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে